স্যার ওই দিন অনেক শর্ট ক্লাস, অনেক পিছিয়ে আছো, আমাদের শুরু ভালোভাবে আজকে করতে হবে। ওকে, ঠিক আছে, আমরা আজকে শুরু করব হচ্ছে স্কিমিং ট্যাঙ্ক দিয়ে। লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম গ্রিড চেম্বার এবং ডেট্রিটাস ট্যাঙ্ক। ডেট্রিটাস ট্যাঙ্কের অঙ্কটাই আমরা করেছিলাম। শোনা যাচ্ছে আমাকে ঠিকমতো? জি স্যার। ওকে, তাহলে আজকে আমরা একটু স্কিমিং ট্যাঙ্ক থেকে শুরু করব। এই হচ্ছে সেই স্কিমিং ট্যাঙ্ক। স্কিমিং ট্যাঙ্ক বলতে আসলে কি বুঝাই? স্কিম করা, তাই না? মানে কি স্কিমিং করা? মানে কি উপর থেকে কোনো কিছু ছেটে নেওয়া আর কি। অ্যাকচুয়ালি ফিল্টারিং করা বলতে পারো, যে কোনো কিছু একটা নেটের মধ্যে দিয়ে পাঁচ করাবো, সেখান থেকে কিছু স্কিমিং হয়ে যাবে, অথবা উপর থেকে কিছু ফ্লোটিং পার্টিকেল থাকবে যেগুলোকে আমরা সরায় নেব। তো স্কিমিং দিয়ে মেইনলি যেটা করা হয় সেটা হচ্ছে যে ওয়েস্টের উপরে বলো বা সারফেস ওয়াটারের উপরে বলো কিছু গ্রিজ, তেল মানে অয়েল, সপ, মানে তারপরে ফ্রুট স্কিন, এই সমস্ত কিছু ইয়ে থেকে থাকে ওয়েস্টের উপরে। তো ওইগুলাকে মেইনলি রিমুভ করার জন্যই আমরা এই স্কিমিং ট্যাঙ্কটাকে ইউজ করে থাকি। এটা হচ্ছে মেইন পারপাস। যে আর নরমালি তো আমরা যেগুলোর কথা বললাম যে গ্রিজ, সপ, অয়েল, এগুলো তো উপরে ফ্লোটিং অবস্থায় থাকে। আর এগুলোকে যদি আমরা রিমুভ না করি তাহলে দেখা যাবে যে সাপোজ আমরা একটা পাইপের মধ্য দিয়ে, এটা মনে করো একটা সেটআপ, যেখানে একটা সেটআপ আছে যে ট্রিটমেন্ট করার সেটআপ, এই সেটআপের মধ্য দিয়ে আমরা ভালো কিছু ওয়েস্ট পাবো। আর এদিক দিয়ে আমরা যখন ইনফ্লো করব, তো যদি আমরা এই গ্রিজ, অয়েল, সফট, ফ্রুট স্কিনস এগুলাকে আলাদা না করি, তাহলে এই সেটআপে এসে তারা কি করতে পারে, কোনো একটা ঝামেলা তৈরি করতে পারে। দ্যাট মিন্স এইটাকে ট্রিটমেন্ট প্ল্যানটাকে নষ্ট করে দেওয়ার একটা প্রবণতা থাকতে পারে। তো এইটাকে মেইনলি রিমুভ করার জন্য বা এখান থেকে রেহাই পাওয়ার নেই আমরা ইনিশিয়ালি এই স্কিমিংটা করে থাকি। এই স্কিমিং করার পরে তারপরে আমরা ওয়েস্টটাকে একটা ট্রিটমেন্ট প্ল্যান্টের মধ্য দিয়ে পাস করাবো এবং এটাকে ট্রিট করব। এটা হচ্ছে একেবারে মেইন পারপাস অফ স্কিমিং ট্যাঙ্ক। স্কিমিং ট্যাঙ্কের একটা মেইন পারপাসটাই হচ্ছে এইটা। আমরা একটু দেখি এখানে কি লেখা আছে। বলতেছে sewage contain floating substance of allowed it to return the sewage seriously affect the working of various treatment unit। এই যে দেখো, সিরিয়াসলি এফেক্ট মানে খুব গুরুত্বপূর্ণ ভাবে, মানে একেবারে অনেক ভাবে এফেক্ট করে, প্রভাবিত করে কাকে? দ্য ওয়ার্কিং অফ ভেরিয়াস ট্রিটমেন্ট ইউনিট। অনেক ট্রিটমেন্ট ইউনিটকে সে প্রভাবিত করে, মানে নষ্ট করে ফেলতে পারে। The object of installing a skimming tank is to remove such floating substance. Floating substance মানে কি? যেগুলো ভাসমান অবস্থায় থাকে। হ্যাঁ, পানিতে যেগুলো ভাসমান অবস্থায় থাকে এগুলাকে সরানোর জন্য মেইনলি এটা ইউজ করা হয়। হুইচ ইনক্লুডস, যার মধ্যে আছে কি গ্রিজ, সফ, তারপর উড পিচ, ফ্রুট স্কিন, এটসেট্রা এটসেট্রা। এটা মেইনলি কিভাবে কাজ করে দেখো, খুবই সিম্পল। যে আর এটা এই সমস্ত গ্রিজ ট্রিজ এগুলো কোথায় থেকে আসে? বিভিন্ন রেস্টুরেন্ট থেকে, কিচেন অফ রেস্টুরেন্ট, মোটর গ্যারেজ, অয়েল রিফাইনার্স, সপ অ্যান্ড ক্যান্ডেল ফ্যাক্টরিজ, এই জায়গাগুলো থেকে মেইনলি এই টাইপের ওয়েস্ট প্রডিউস হয়। তো এটা কিভাবে কাজ করে আমরা দেখো, একটা সেটআপ এখানে দেয়া আছে, স্কিমিং ট্যাঙ্কের সেটআপ। তো এইখানে হচ্ছে ইনলেট, এটা দিয়ে আমরা ওয়েস্টকে প্রবেশ করাবো, আর এটা হচ্ছে আমার আউটলেট। দেখো আউটলেটটা কিন্তু ইনলেটের চেয়ে বেশ কিছু নিচে আছে। নিচে থাকার কারণ কি? উপরে তো এগুলাতে কি থাকবে, গ্রিজ, অয়েল, এগুলো ভাসমান অবস্থায় থাকবে। আমরা একটু নিচের ওয়েস্টটাকে বের করে নেব, যাতে করে উপরের এই গ্রিজ, অয়েল এইগুলা কি আউটলেট দিয়ে বের হয়ে চলে না যায়। তুমি যদি এইখানে আউটলেট না দিয়ে এইখানে এটার লেভেলে আউটলেট দাও,
তাহলে কি এই গ্রিজ অয়েল এগুলাকে রিমুভ করতে পারবা? এগুলো তো আউটলেট দিয়ে কি হয়ে যাবে, বের হয়ে চলে যাবে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এরপরে এইখানে দেখো এইটার কি করা আছে, একটা এয়ার ডিফিউজার্স আছে। এয়ার ডিফিউজার্স মানে কি, আমরা কিছু বাতাসের মধ্যে প্রবেশ করাবো, অক্সিজেন এখানে দিব। কেন দিব? এইখানে বেশ কিছু ফ্লোটিং পার্টিকেল, ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেল থাকে ওয়েস্টের মধ্যে, যেগুলা পানির ডেনসিটির কারণে কি করতে পারে না, উপরের দিকে উঠতে পারে না, ফ্লোটিং হতে পারে না। কিন্তু এগুলাকে যদি কোনোভাবে তুমি উপরে উঠায় দাও, তাহলে আবার সেগুলো ভাসমান অবস্থায় থাকে। এই কারণে এই পার্টিকেল গুলাকে উপরের দিকে উঠানোর জন্য আমরা কি করি, এই এয়ার ডিফিউজারটা ইউজ করে থাকি। কিছু বাতাস দিয়ে দেওয়া হয়, বুদবুদ তৈরি করা হয়। এই বুদবুদ গুলা কি করে, এই ওয়েস্ট গুলাকে উপরের দিকে নিয়ে চলে যায় এবং সেগুলো ফ্লোটিং অবস্থায়। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ট্যাঙ্কের সেট। এটার ফিগার সহ লাগবে স্কিমিং ট্যাঙ্ক। তাহলে তোমাকে ফিগার সহ এই সমস্ত কথাবার্তা একটু লিখে দিতে হবে। ডিজাইন অ্যাসপেক্টস এর কয়েকটা জিনিস একটু হালকা করে লিখতে হবে, বেশি না। যে এয়ার, আমরা অলরেডি বলে ফেলছি যে এয়ার ডিফিউজার কি করে। For efficient working of skimming tank, the air diffusers are provided at the bottom of the tank. The period of aeration of quantity of air will depend upon the quality of CS. আমরা কতখানি এয়ারের মধ্য দিয়ে প্রবেশ করাবো বা তৈরি দিব, সেটা ডিপেন্ড করবে কার উপর, ওয়েস্টের কোয়ালিটির উপর। যদি ওয়েস্ট ভালো কোয়ালিটির হয়, দ্যাট মিন্স যদি ওর মধ্যে অনেক বেশি পরিমাণে সাসপেন্ডেড পার্টিকেল না থাকে, তাহলে আমরা কম পরিমাণ বাতাস প্রবেশ করাবো। আর যদি অনেক বেশি পরিমাণে সাসপেন্ডেড পার্টিকেল থাকে ওয়েস্টের মধ্যে, তাহলে আমাদেরকে একটু বেশি পরিমাণে কি দিতে হবে, বাতাস প্রবেশ করাইতে হবে, যাতে করে ওগুলা খুব ইজিলি উঠে যায়। সেকেন্ড বলতেছে কি, কালেকশন অফ ফ্লোটিং সাবস্টেন্স। মানে কি কালেকশন অফ ফ্লোটিং সাবস্টেন্স বলতে কি বুঝায়? উপরের ভাসমান যে অবস্থাগুলো ছিল স্যার, এগুলো হচ্ছে বের করার জন্য, বের করে নেয়। অর্থাৎ উপরে যেটা ফ্লোটিং অবস্থায় থাকবে, ভাসমান অবস্থায় থাকবে, সেগুলোকে আমরা কালেক্ট করে নেব। তাহলে তা বলছে দ্য ফ্লোটিং অফ সাবস্টেন্স কালেক্টেড এট দ্য টপ অফ দ্য ট্যাঙ্ক আর রিমুভড ইদার উইথ হ্যান্ড অর উইথ দ্য হেল্প অফ সাম মেকানিক্যাল ইকুইপমেন্ট। আমরা এটা হাত দিয়েও বের করে নিতে পারি, অথবা কোনো মেকানিক্যাল ডিভাইসও আমরা ইউজ করতে পারি। এরপরে বলতেছে কি ডিটেনশন পিরিয়ড। ডিটেনশন পিরিয়ড বলতে কি বুঝায়? বিরতি। বিরতি মানে আমরা কতক্ষণ এই ট্যাঙ্কের মধ্যে ওয়েস্টটাকে রাখবো। এটার মধ্যে যদি বেশি সময় ধরে আমরা ওয়েস্টকে রেখে দিই, তাহলে আমাদের জন্য বেটার নাকি খারাপ হবে? খারাপ হবে স্যার, বেটার হবে। বেটার হবে। যত বেশি সময় রাখতে পারবো তত ভালো হবে। কিন্তু আমরা যদি অনেক বেশি সময় রাখি, ওয়েস্ট তো ইনপুট হতেই আছে, তাই না? সেক্ষেত্রে আমাদের এই স্কিমিং ট্যাঙ্কের ভলিউম কি লাগবে, অনেক বেশি লাগবে। হ্যাঁ, এই জন্য একটা নির্দিষ্ট পরিমাণ পরে এতে দেখো বলছে দ্য স্কিমিং ট্যাঙ্ক আর ইউজুয়ালি ডিজাইন ফর এ ডিটেনশন পিরিয়ড অফ অ্যাবাউট 3 to 5 minutes। 3 থেকে 5 মিনিটের জন্য আমরা স্কিমিং ট্যাঙ্কের মধ্যে ওয়েস্ট গুলাকে রাখবো। তো ডিটেনশন পিরিয়ড বাড়লে অ্যাকচুয়ালি কি হয়? ডিটেনশন পিরিয়ড বাড়লে যেটা হবে, এই যে সাসপেন্ডেড পার্টিকেল যেগুলো আছে, এগুলা কিছুটা সেটেল ডাউন হয়ে যায়। আবার যেগুলা আস্তে আস্তে ফ্লোটিং অবস্থায় আছে, এগুলা আস্তে আস্তে উপরের দিকে উপরের দিকে উঠে চলে যায় এবং সেগুলা ভাসতে থাকে। এই জন্য ডিটেনশন পিরিয়ড বাড়ালে আমাদের জন্য একটু সুবিধা হয়। কিন্তু ডিটেনশন পিরিয়ড বাড়লে আবার তোমার স্কিমিং ট্যাঙ্কের ভলিউমও বেড়ে যাবে। সো সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। এটা বলতেছে ইউজুয়ালি আমরা 3 থেকে 5 মিনিটস ডিটেনশন পিরিয়ডটাকে ধরে থাকি। এরপরে বলছে আউটলেট ফর স্কিমিং ট্যাঙ্ক, the submerged outlet is provided as shown figure. The floating submerged are prevent the ongoing outlet channel to this arrangement. এই আউটলেটের কথা বলতেছে। কেন আউটলেটটা আমরা এই যে নিচে দিচ্ছি, সাবমার্জড অবস্থায় দিচ্ছি, আমরা তো বললাম যে যদি আমরা সোজাভাবে দিই
তাহলে কি হবে, এই সোজাভাবে দিলে ফ্লোটিং পার্টিকেল গুলোও এর সাথে বের হয়ে যাওয়ার পসিবিলিটি। তারপরে শেপ, the shape of skimming tank is generally elliptical, circular and its depth about 1 meter or so. নরমালি এটা সার্কুলার অথবা ইলিপ্টিক্যাল হতে পারে এবং এর ডেপথ মোটামুটি 1 মিটার অথবা এর কাছাকাছি কোনো একটা ভ্যালু হতে পারে। তাহলে এই 5টা পয়েন্ট একটু লিখে দিতে হবে যে এটার ডিজাইন অ্যাসপেক্টস গুলা কি, কিভাবে আমরা এটাকে ডিজাইন করব আর এটার অ্যাপ্লিকেশনটা কি। এটা কিন্তু একটা ব্রড কোশ্চেন। স্যার এটা কি পারপাস থেকে শুরু হবে, পারপাস থেকে শুরু হয়ে যে স্কিমিং ট্যাঙ্কের যে ফিগার আছে ফিগার দিয়ে ডিজাইন পর্যন্ত করতে হবে স্যার? মানে কোশ্চেনটা যদি এরকম হয় যে what you mean by skimming tank, explain the purpose and design aspects of skimming tank, সেক্ষেত্রে তোমাকে সবকিছু এখানে দিয়ে দিতে হবে উইথ ফিগার। ঠিক আছে, এটা একটা ব্রড কোশ্চেন অ্যাকচুয়ালি। এটা নিয়ে আর কারো কোনো কিছু আছে বলো? নাই। আর এই যে দেখো আমি যেটা পারপাস কথা বললাম, এই যে নেসেসিটি লেখা আছে, নেসেসিটি আমরা অলরেডি নেসেসিটি বলে ফেলছি যে কি করার পারপাসে এটা আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, যে it is very difficult to skim out the grease, oil, etc. because they do not easily coagulate or congeal, that is solidify due to এগুলো যেভাবে লেখা ক্যালকুলাকে আমরা কি করব, রিমুভ করে দেব। আর এখান থেকে তুমি হেল্প নিতে পারো যে জিনিসগুলো আমরা কিভাবে লিখতে পারি, এই একটা হেল্প নিতে পারো। এরপরে আমরা জাস্ট দুটা জিনিস দেখব। বলা হচ্ছে সেডিমেন্টেশন ট্যাঙ্ক যেগুলো আছে সেগুলা কে কয়েকটা পারপাসে আমরা ভাগ করতে পারি। বলতেছে ডিপেন্ডিং আপন দ্য লোকেশন অফ সিওয়েজ ট্রিটমেন্ট ওয়ার্কস, দ্য সেডিমেন্টেশন ট্যাঙ্কস আর ক্লাসিফাইড ইনটু টু ওয়েজ। সেডিমেন্টেশন ট্যাঙ্ককে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাইমারি ক্লারিফায়ার আর একটা হচ্ছে সেকেন্ডারি ক্লারিফায়ার। তো সেডিমেন্টেশন ট্যাঙ্ক কি এটা তো আমরা বুঝতে পারছি নাকি? সেডিমেন্টেশন ট্যাঙ্ক এনি আইডিয়া? জি স্যার, এখানে স্যার ময়লার আস্তরণগুলো জমা হচ্ছে মানে আমরা যদি পানিটাকে জিরো ভেলোসিটিতে নিয়ে আসি, মানে কিছুক্ষণ স্থির অবস্থায় রাখি, তাহলে সাসপেন্ডেড যে পার্টিকেল গুলো ওয়েস্টের মধ্যে থাকে সেগুলো আস্তে করে তাদের সেলের কারণে নিচের দিকে জমা হয়ে যায়। এগুলাকে আমরা বলতে নিচের দিকে জমা সেডিমেন্টেশন ট্যাঙ্ক। যে ট্যাঙ্কে সেডিমেন্টেশন ট্যাঙ্ক। তো সেডিমেন্টেশন ট্যাঙ্ক দুইটা ভাগে ভাগ করা হচ্ছে। প্রথম বলা হচ্ছে প্রাইমারি ক্লারিফায়ার আর সেকেন্ডারি ক্লারিফায়ার। প্রাইমারি ক্লারিফায়ার জিনিসটা কি? প্রাইমারি ক্লারিফায়ার আর লোকেটেড জাস্ট আফটার দ্য গ্রিড চেম্বার and they are thus provided to treat the raw sewage. তার মানে প্রাইমারি ক্লারিফায়ারটা কোথায় থাকে? আফটার দ্য গ্রিড চেম্বার and they are just provided to treat the raw sewage. গ্রিড চেম্বার জিনিসটা কি ছিল মনে আছে? গ্রিড চেম্বারের কাজ কি ছিল স্যার? গ্রিড চেম্বারটা স্যার একটু ঢালুর মতো ছিল স্যার, ওটাতে বড় বড় পার্টিকেল গুলো নিচে জমা হয়ে যেত। এক্স্যাক্টলি, মানে আমরা যেমন ওই যে খোয়া যেমন ছাকি না, সিভিং করা হয় খোয়া, সেম জিনিস আমরা ক্রস করে দিয়ে ওই যে ফিল্ডে। তো এই টাইপের আর কি অ্যাকচুয়ালি। তাহলে প্রাইমারি ক্লারিফায়ার বলতেছে কি, যেটা জাস্ট আফটার দ্য গ্রেড চেম্বার, গ্রেড চেম্বারের পরেই এটা দেয়া হয়। Secondary clarifier are located after the units of secondary treatment such as filter or activated sludge process unit. The secondary clarifier are thus provided to treat the treated sewage
and they are usually treated the sewage to such an extent that the effluent can directly be discharged into the natural waterways. The secondary clarifiers are also as the final clarifiers. তাহলে সেকেন্ডারি ক্লারিফায়ার জিনিসটা কি? প্রাইমারি ক্লারিফায়ার তো আমরা বুঝলাম যেটা গ্রিড চেম্বারের পরবর্তীতে এটা স্থাপন করা হবে, আর সেকেন্ডারি ক্লারিফায়ারটা বলা হচ্ছে যে এটা একটা ট্রিটমেন্ট প্রসেস such as filter or activated sludge unit. তার মানে এখানে filter or activated sludge unit. The secondary clarifier are thus provided to treat the treated sewage. মানে কি প্রাইমারি ক্লারিফায়ার থেকে যেটা আসবে অথবা ইনিশিয়াল ট্রিটমেন্টের পরে যে ওয়েস্টটাকে পাওয়া যাবে সেটাকে ট্রিট করার জন্য আমরা সেকেন্ডারি ক্লারিফায়ারটাকে ইউজ করে থাকি। এটা হচ্ছে মেইন কথা। তার মানে সেকেন্ডারি ট্রিটমেন্টটা কিন্তু র সিওএস কে ট্রিট করে না, বাট প্রাইমারি ক্লারিফায়ার কি করে র সিওএস কে ট্রিট করে। হ্যাঁ, আর সেকেন্ডারি ক্লারিফায়ারটা ট্রিটেড সিওএস কে ট্রিট করে, মানে ইনিশিয়ালি বা প্রাইমারিলি এটাকে একটা ট্রিটমেন্ট করা হয়েছে, এই টাইপের সিওএস কে তারা ট্রিট করে। আচ্ছা, এখানে আমরা খুব বেশি ইয়েতে যাব না, জাস্ট একটু দেখবো কয়েকটা জিনিস। প্রথম যেটা হচ্ছে যে এগুলো বাদ দিয়ে দিব, আমরা একটা অঙ্ক করব জাস্ট, কিন্তু অঙ্ক করার জন্য এই যে এই অঙ্কটা করব আমরা, এই প্রাইমারি ক্লারিফায়ারের এই অঙ্কটা করব। তো এই অঙ্কটা করার জন্য আমাদের কিছু অ্যাজাম্পশন লাগবে, যে অ্যাজাম্পশন গুলো আমরা পাবো হচ্ছে এই যে এই জায়গাটাতে। দ্য প্রাইমারি ক্লারিফায়ার জেনারেলি ডিজাইনড ফর এ ডিটেনশন পিরিয়ড অফ 1 to 3 আওয়ার্স। এই জিনিসগুলো কিন্তু আমাদের লাগবে, আমরা অঙ্ক যখন করব তখন আমাদের এগুলা লাগবে। পেজ নাম্বার হচ্ছে কত জানি, এখানে তো পেজ নাম্বার দেখাচ্ছে, ও 572। হ্যাঁ, তাহলে এটা ডিটেনশন পিরিয়ড আমরা ধরবো 1 থেকে 3 আওয়ার্স, বাট এভারেজ বিং 2 আওয়ার্স, নরমালি 2 ঘন্টা ধরা হয়ে থাকে। দ্য লঙ্গার ডিটেনশন পিরিয়ড সেপটিক কন্ডিশনস ইন দ্য সেটলিং ট্যাঙ্ক। আচ্ছা, এরপরে কি করতে হবে? The basis of overflow rate both tank is not much importance. Overflow rate টা খুব একটা ইম্পর্টেন্ট না, but mechanically clean tanks the depth may be kept as shallow as practicable. এগুলা মুখস্থ করতে হবে কিছু জিনিস, মানে শুধু ডেটাগুলা, পুরোটা মুখস্থ করার দরকার নেই এগুলা। এবং ওরা বলতেছে যে ডেপথটা 2 মিটার, should not be less than 2 meters, and overflow rate of primary clarifier is generally taken as 1000 থেকে 2000 লিটার পার মিটার স্কয়ার। তাহলে এখানে আমরা তিনটা জিনিস দেখলাম, একটা হচ্ছে ডিটেনশন পিরিয়ড হবে 1 থেকে 3 আওয়ার্স, এভারেজ আমরা 2 আওয়ার ধরে থাকি, আর আরেকটা দেখলাম ডেপথ শুড নট বি লেস দ্যান 2 মিটার্স, 2 মিটারের কম হওয়া উচিত নয়। আর আরেকটা দেখলাম যে ওভারফ্লো রেটটা প্রাইমারি ক্লারিফায়ারের জন্য নরমালি যেটা ধরা হয় সেটা 1000 থেকে 2000 লিটার পার আওয়ার পার মিটার স্কয়ার। তাহলে এই তিনটা ইনফরমেশন একটু মনে রেখো, আমরা অঙ্ক করব যখন তখন এই তিনটা ইনফরমেশন আমাদের লাগবে। ওকে, দেন আমরা অঙ্কটাতে চলে যাই। দেখো বলছে ভেরি সিম্পল অঙ্ক, একদমই সিম্পল। ডিজাইন এ প্রাইমারি ক্লারিফায়ার অফ এ টাউন হ্যাভিং এ পপুলেশন অফ 34,000। একটা প্রাইমারি ক্লারিফায়ার ডিজাইন করতে হবে একটা টাউনের জন্য যেখানে 34,000 মানুষ বসবাস করে। The formation of sewage may be assumed at 150 liter per capita per day.
তাহলে কি বলছে, দ্য ফরমেশন অফ সিওএস মে বি অ্যাসিউমড 150 লিটার পার ক্যাপিটা পার ডে। প্রতিজন মানুষ প্রতিদিন 150 লিটার সিওএস প্রডিউস করে। ওকে, তাহলে দেখো বলছে কি, ডেইলি ফ্লো অফ সিওএস, এটা কি আমরা বের করতে পারবো? আমাদের টোটাল মানুষ আছে, টোটাল মানুষ আছে 34,000, একজন মানুষ প্রতিদিন প্রডিউস করে 150, তাহলে আমার টোটাল ওয়েস্টের পরিমাণ কত? এত লিটার। তাহলে এত লিটার আমার প্রতিদিন প্রডিউস হচ্ছে ওয়েস্ট, তার মানে এটাই ডিসচার্জ। ওকে, ডিটেনশন পিরিয়ড আমরা ধরলাম 2 আওয়ার্স। আমাদের কত ছিল রেঞ্জ? 1 থেকে 3, 1 থেকে 3, এভারেজ হচ্ছে 2, তাহলে আমরা 2 ধরে নিলাম। তো 2 যদি ধরি তাহলে আমাদের ট্যাঙ্কের ক্যাপাসিটি কত পার ডে, বা ট্যাঙ্কের ক্যাপাসিটিটা কত হবে? দেখো আমরা এইখানে ওয়েস্ট আমার প্রডিউস হচ্ছে এত লিটার, এবং ডিটেনশন পিরিয়ড আমি ধরতেছি 2 ঘন্টা। ওকে, তাহলে 2 ঘন্টায় কতখানি ওয়েস্ট প্রডিউস হবে? তাহলে আমার টোটাল ওয়েস্ট পার আওয়ারে যেটা আসতেছে তাকে যদি আমি 2 দিয়ে গুণ করি, এবং এটা কিন্তু ডেইলি, এই যে ডেইলি বলা ছিল, তো এই ডেইলিটাকে আমি যদি আওয়ারে কনভার্ট করি, এটা কিন্তু পার ডে ছিল, তাহলে এই ডে কে যদি আমি আওয়ারে কনভার্ট করি তাহলে 24 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এখন পার আওয়ারে ওয়েস্ট কত এটা পেয়ে গেলাম আমি এইটাতে, এইটুকুতে আমি কি পাচ্ছি, পার আওয়ারে কত ওয়েস্ট প্রডিউস হয়। আর এইটা কত, এটা প্রতি ঘন্টায় যদি এখানে হয় তাহলে 2 ঘন্টায় কতখানি হবে সেটা আমরা বের করে ফেলতে পারবো, এত লিটার, নাকি? জি স্যার। বোঝা গেছে তো সবাই? তাহলে এত লিটার, লিটারকে আমি যদি মিটার কিউব করতে চাই কি করব? 1000 দিয়ে ভাগ দেব স্যার। ওকে, এরপরে বলতেছে অ্যাজিউম ইফেক্টিভ ডেপথ অফ ট্যাঙ্ক 2.5 মিটার। আমাদের ইফেক্টিভ ডেপথ কত ধরতে বলা হয়েছিল? স্যার নট 2 মিটার, মানে মিটার কম নয়, লেস দ্যান 2 মিটার। 2 মিটারের কম নয়, তার মানে আমি 2 এর বেশি ধরবো। এখানে আমি ধরছি কত, 2.5। নরমালি এটা 2 থেকে 5 এর মধ্যেই সবাই ইউজ করে থাকে। এটা ডিপেন্ড করবে তোমার সাইটের উপর, তুমি যেখানে কাজ করতে যাচ্ছ বা করবা সেটার উপর এই ইফেক্টিভ ট্যাঙ্কের ডেপথটা ডিপেন্ড করবে। তো আমরা একটা জেনারেল ইনস্ট্রাকশন পাইছি, সেটা হচ্ছে 2 মিটারের নিচে হবে না, তাহলে আমরা 2.5 মিটার ধরলাম, এটা ইফেক্টিভ ডেপথ। তাহলে এরিয়াকে যদি তুমি ডেপথ দিয়ে ভাগ দাও কি পাবা? সরি, ভলিউমকে যদি তুমি ডেপথ দিয়ে ভাগ দাও কি পাবা? এরিয়া। এরিয়া, এরিয়া স্যার। এরিয়া আমি পেয়ে গেছি, এটা 70 মিটার স্কয়ার হচ্ছে আমার এরিয়া। তাহলে আমি এখন বলছি যে ট্যাঙ্কির, এটা হচ্ছে ট্যাঙ্ক, এটা হচ্ছে এল, আর এটা হচ্ছে বি, এটা বি, সরি এইটাই বি, আর এইটা হচ্ছে এল। এল, তাহলে আমি এরিয়া জানি, তাহলে কি এল ইন্টু বি ইকুয়াল টু কত? এটা কিন্তু 170, ঠিক আছে? তাহলে কি এল ইন্টু বি ইকুয়াল টু 170 লেখা যাবে তো, না? জি স্যার। আচ্ছা, এখন আরেকটা কন্ডিশন আছে যে এই ট্যাঙ্কের নরমালি লেন্থটা হয় উইডথের 3 থেকে 4 গুণ। কি বললাম? ট্যাঙ্কের
উইথ হয় 3 থেকে 4 ঘন্টার ডেপথের। কি হবে লেন্থ? জি স্যার। তাহলে এল ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো? আমরা যদি 4 টাইমস ধরি তাহলে 4b 4b। তুমি 3 টাইমস ধরো তাহলে 3b লিখবা। তাহলে এল ইকুয়াল টু 4b। এখন দেখো এই যে এল এর জায়গায় বসাইছি আমরা 4b আর বি এর জায়গায় তো বি আর সাথে 170। এখান থেকে কি বি এর ভ্যালু বের করা যাবে না? যাবে স্যার। এখান থেকে যেহেতু শুধু বি আছে, তো আমরা যদি বি পেয়ে যাই তাহলে কি এল পাবো না? জি স্যার। এলটা পেয়ে যাব। 4 দ্বারা ওকে, তাহলে provide 4 meter for inlet and outlet arrangement। তাহলে আমার যদি এইটা ট্যাঙ্ক হয়, এল এর ভ্যালু মনে করো আমি পাইছি কত? 26, তাই না? স্যার বি এর ভ্যালুটা কি স্যার রাউন্ড আপ করব না রাউন্ড ডাউন করব স্যার? ডিজাইনের এই জায়গাতে কখনোই ডাউন করা যাবে না। এগুলো তো আমরা সব ইফেক্টিভ নির্ণয় করতেছি। এটা স্যার তোমার এটা তো ডাউন লাগবেই। করে ফেলছি। স্যার আমাদের 6.52 আসে স্যার। 52 আসে, যেটা আসবে সেটাই, যেটা আসবে সেটাই। অবশ্যই তার আপার ভ্যালু ধরতে হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে স্যার। দেখো তাহলে এল কত পাইছে? 20। এরা বলতেছে এই পাশে একটা ইনলেট দিতে হবে আর এই পাশে কি দেওয়া হবে? একটা আউটলেট। তো এই ইনলেট আর আউটলেট মিলে বলতেছে আরো 4 মিটার আমাদেরকে ধরতে হবে। এই পাশে 2 মিটার, ওই পাশে 2 মিটার। তাহলে এবার আমার টোটাল লেন্থ কত হলো? 30 মিটার। 30, 26 প্লাস 4, 30। এখানে সেটাই বলছে, দেখো provide 4 meter inlet and outlet arrangement, the total length of the tank would be 30 meter। ঠিক আছে? তাহলে provide 1 meter depth for the sludge accumulation and 500 millimeter depth as freeboard। Total depth of the tank would be 4 meter। আমরা ট্যাঙ্কের ডেপথ কত ধরছিলাম? ইফেক্টিভ ডেপথ স্যার 6.5। স্যার 2.5 মিটার 2.5 মিটার 2.5। ইয়েস, ইফেক্টিভ ডেপথ আমরা ধরেছিলাম 2.5। এটা কিন্তু ইফেক্টিভ ডেপথ ছিল। জি স্যার, সরি স্যার। আর তার সাথে এরা বলছে কি প্রোভাইড 1 মিটার ডেপথ ফর স্লাজ অ্যাকুমুলেশন, স্লাজটা কোথায় জমা হবে, আর 500 মিলিমিটার ডেপথ ফর ফ্রিবোর্ড। তাহলে এর সাথে আরো কত যোগ হবে? স্যার 1.5। 1.5। তাহলে কত হচ্ছে এবার? 4 মিটার। 4 মিটার স্যার। সো এই হচ্ছে সেই 4 মিটার। তাহলে ট্যাঙ্কির ডাইমেনশন এখন কত হচ্ছে? 30 ইন্টু 6.5 ইন্টু 4 মিটার। 4। ওকে, তাহলে এখন ওভারফ্লো রেট আমরা যদি ক্যালকুলেট করতে চাই, তাহলে আমাদের টোটাল ভলিউম পাইছিলাম কত? 4,25,000 লিটার। এই যে 4,25,000 লিটার ট্যাঙ্কির ভলিউম দিয়ে আমরা ভাগ করে ফেলি, তাহলে আমরা যেটা পাচ্ছি এত লিটার পার মিটার স্কয়ার। এটা হচ্ছে ওভারফ্লো রেট। আমাদের ওভারফ্লো রেটের কত ছিল? ওভারফ্লো রেটের রেঞ্জ 1000 থেকে 2000। 1000 থেকে 2000। এই যে 1000 থেকে 2000, তার মানে আমাদের কন্ডিশনেরটাকে স্যাটিসফাই করছে। না করলেও আর করার দরকার নাই, যদি স্যাটিসফাই নাও করে পরীক্ষার হলে, তারপরেও এটা করার দরকার নাই। তুমি জাস্ট শুধু রেঞ্জ লিখে দিবা যে
our range is, it should be 1000 to 2000, but we got this one, so analysis should be repeated. এরকম ভাবে একটা লিখে দিবা, বাট প্র্যাকটিক্যাল কেসে তোমাকে আবার নতুন করে ডেপথ ধরে আবার করে করতে হবে। ওকে, আর যদি তুমি সার্কুলার শেপ দিতে চাও তাহলে আমরা এরিয়া কত ধরছিলাম, L ইন্টু বি ইকুয়াল টু 170, তাই না? এটা রেক্ট্যাঙ্গুলার শেপের জন্য। বাট তুমি যদি সার্কুলার শেপ নিয়ে চিন্তা করো, পাই বাই 4 ডি স্কয়ার ইন্টু কত 170, এখান থেকে ডি এর ভ্যালু বের করে দেখাই দেব। ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার। ওকে, এই অঙ্কটাও একটু দেখবা, 11.4, খুবই সিম্পল একটা অঙ্ক, কিচ্ছু না, শুধু যোগ বিয়োগ গুণ ভাগ আর কি। বলতেছে ডোমেস্টিক sewage contain 400 ppm of suspended matter if the primary sedimentation tank is designed to be removed 70% of suspended matter. Calculate the quantity of sludge which is formed. Assume that the sludge is to contain 5% of solids. তাহলে আমাদের টোটাল sewage content কত? 400। sewage content হচ্ছে 400। বলতেছে এই 400 থেকে 70% রিমুভ করব সাসপেন্ডেড ম্যাটার, তাহলে এটার কত পার্সেন্ট রিমুভ করব? 70%। তাহলে 70 ডিভাইডেড 100, তাহলে যেটা পাবো এইটা, approximate quantity of sludge containing 5% of solids found। তাহলে এইটার আবার কত পার্সেন্ট সলিড আছে? 5%, তার মানে 0.07 এত লিটার। এটা একটু করে রেখো, দেখে রেখো আর কি, যদিও খালি যোগ বিয়োগ গুণ ভাগের, তারপরে একটু দেখে রেখো, তেমন কিছু না এটাতে। ওকে, নেক্সট সেকেন্ডারি ক্লারিফায়ার, আমরা এগুলো বাদ দিয়ে দিব আপাতত। এই চ্যাপ্টারটা মোটামুটি এখানেই সমাপ্ত, ঠিক আছে? চ্যাপ্টার 12 এর যেটা আছে এখানে খুবই সিম্পল, তেমন কিছু নাই, আমরা অনেক বেশি কিছু পড়বো না, একেবারেই দু একটা টপিক শুধু পড়বো এখান থেকে, খুবই সিম্পল। এটা একটা টপিকস এখান থেকে পড়বো এই চ্যাপ্টার থেকে, ট্রিকলিং ফিল্টার শুধু, আর ট্রিকলিং ফিল্টারের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ পড়বো। স্যার আমাদের 11:20 থেকে স্যার ক্লাস আছে, এখনো তো 10 মিনিট বাকি আছে। জি স্যার। স্যার চ্যাপ্টার 12 কে আজকে শেষ করে ফেলবো? 12? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, একটু দেখবো, আজকেই শেষ করব না, হালকা একটু, বেশি না। এখানে দেখো ফিল্ট্রেশন অফ সিওয়েজ। ফিল্ট্রেশন অফ সিওয়েজ বলতে কি বুঝি? ফিল্টার করা, তার মানে দেখো সেকেন্ডারি ট্রিটমেন্ট, এটাকে বলা হচ্ছে যে সেকেন্ডারি ট্রিটমেন্ট। এতদিন আমরা প্রাইমারি ট্রিটমেন্টে ছিলাম, যেখানে কোনো মেকানিক্যাল ডিভাইস বা আদার্স কিছু ইউজ করা হয় নাই। আজকে থেকে আমরা দেখবো যে সেকেন্ডারি ট্রিটমেন্ট মানে ওটার চেয়ে একটু। তো সেকেন্ডারি ট্রিটমেন্টে আসার জন্য প্রথম শর্তটা কি? ট্রিটমেন্ট স্যার। প্রাইমারি ট্রিটমেন্ট। তার মানে প্রাইমারি ট্রিটমেন্ট না হলে সেকেন্ডারি ট্রিটমেন্টে আসা যাবে না। যদি আসি সেই ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট প্ল্যানটা নষ্ট হয়ে যাওয়ার যথেষ্ট পরিমাণে চান্স আছে। এই কারণে প্রথম শর্তই হচ্ছে প্রাইমারি ট্রিটমেন্ট কমপ্লিট করতে হবে। তাহলে দেখো বলছে কি, the
effluent is coming out from the primary clarified contact matter originally present in the sewage. The larger solid have removed by the settlement in the sedimentation tank, and the organic matter present in the sewage in solution or in suspension as a colloidal matter is carried away effluent from the settling tank. মেইন কথা যেটা আমি বললাম যে এখানে আসার পূর্ব শর্তই হচ্ছে প্রাইমারি ক্লারিফায়ারে এটা কিছুটা ক্লারিফাই হয়ে আসবে, দেন আমরা সেকেন্ডারি ট্রিটমেন্টটা শুরু করতে পারবো। তো এখানে আমরা খুবই শর্ট ভাবে পড়বো, আমি বলেছি যে প্রথমে যেটা আসবে যে হয়ে গেল ট্রিকলিং ফিল্টার। আমরা এখান থেকে ট্রিকলিং ফিল্টারটাই পড়বো বলেছি। তাহলে ট্রিকলিং ফিল্টার জিনিসটা কি? থিওরিতে যেটা বলা হচ্ছে, these are also known as the percolating filter or sprinkling filter. স্প্রিংকলিং বলতে যেটা বোঝানো হয়, স্প্রিংকলার বলতে কি বোঝায়? যেটা স্প্রে করে দেওয়া হয়, স্প্রে, যেমন আম গাছে বা ফসলে ওষুধ দেয় যে সমস্ত ইয়ে করে স্প্রিংকলার ইউজ করা হয়, এটা স্প্রে করে দেওয়া হয়। এটা বলতেছে these are known percolating filter. percolating filter বলতে কি বোঝায়? যার মধ্য দিয়ে বা পানি। তারপর কি বলছে? the sewage is allowed to sprinkle and trickle over a bed of coarse, rough, hard material, and it is then collected through the under drainage system. The oxidation of organic matter is carried out under the aerobic condition. তার মানে এখানে কয়েকটা জিনিস একটু ইয়ে করতে হবে। প্রথম কথা হচ্ছে যে অক্সিডেশন অফ অর্গানিক ম্যাটার। এখানে কি হবে? ট্রিকলিং ফিল্টার, ফিল্টার বলতে আমরা বললাম কিছু পাঁচ করানো হবে, অর্থাৎ কয়েকটা লেয়ার থাকবে, এই লেয়ারের মধ্য দিয়ে আমাদেরকে ওয়েস্ট গুলাকে পাঁচ করাইতে হবে, এবং সেই লেয়ার গুলাতে কোর্স পার্টিকেল থাকবে, তারপরে হার্ড ম্যাটেরিয়াল থাকবে, ছোট ছোট পার্টিকেল থাকবে, মানে পার্টিকেলের সাইজ অনুসারে এটা লেয়ার গুলাকে ডিফাইন করা হবে অ্যাকচুয়ালি, এবং তার মধ্য দিয়ে ওয়েস্ট গুলাকে পাঁচ করাতে হবে। এবং এই প্রক্রিয়াটা ঘটে একটা অ্যারোবিক কন্ডিশনে। অ্যারোবিক কন্ডিশন বলতে কি বোঝায়? স্যার অক্সিজেনের, বাতাসের উপস্থিতি স্যার। বাতাসের উপস্থিতি, তার মানে এটার ক্ষেত্রে অক্সিজেনের উপস্থিতি লাগবে। এইটুকুই সুন্দর করে একটু লিখে দিবা, তাহলেই হবে। এটা কি তাহলে ব্যাকটেরিয়া ইয়া? হ্যাঁ বলো। A bacterial film known as the biofilm is formed around the particle and filtering media. হ্যাঁ, ব্যাকটেরিয়ার উপস্থিতিতে এটা কাজ করবে, অ্যারোবিক ব্যাকটেরিয়া, যেহেতু অক্সিজেনের উপস্থিতি থাকবে। ঠিক আছে, আচ্ছা। তারপরে কি? অক্সিজেন সাপ্লাইড বাই দ্য ইন্টারমিটেন্ট ওয়ার্কিং অফ দ্য ফিল্টার বাই দ্য provision of suitable ventilation facilities to the body. The color of this film is blackish, greenish, yellowish. It consists of bacteria, fungi, algae, and protozoa. The concept of trickling filter was made mainly the design of device which would overcome the limitations of contact bed to the first trickling filter. এগুলোর দরকার নাই, এগুলো কে কবে কোথায় এটাকে তৈরি করছে সেটা সম্পর্কে বলা আছে। জাস্ট তোমরা উপরের এই দুইটা প্যারা দিলেই হবে, মোটামুটি এই দুইটা দিলেই ট্রিকলিং ফিল্টার জিনিসটা কি সেটাই। আর সেই সাথে ট্রিকলিং ফিল্টারের একটা ছবি দিতে হবে, এই পিকচারটা লাগবে। আমি এটা বুঝাই দিয়েই শেষ করবো আজকে। আগামী ক্লাসে আমরা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ পড়ব। এই ফিগারটা আসলে কি, ট্রিকলিং ফিল্টারটা কিভাবে কাজ করে? আমরা বলেছি ট্রিকলিং ফিল্টার একটা স্প্রে করে, মানে স্প্রিংকলার, যেটা স্প্রে করা হয়, একটা ইয়ে থাকে, এটাতে স্প্রে করা হয়, ওষুধগুলোকে স্প্রে করা হয়। তো এই যে দেখো সাইফোনিক ট্যাঙ্ক, এদিক থেকে কি করতেছে, ওয়েস্ট গুলাকে আমরা ইনলেট পাইপ দিয়ে নিয়ে যাচ্ছি। এটা আমাদের র ওয়েস্ট, কিন্তু র এখান থেকে
ওয়েস্টকে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে কোথায় এইরকম একটা সেটআপ আছে, এইরকম একটা সেটআপ আছে, এই সেটআপের মধ্যে এটাকে ছড়াই দেওয়া হচ্ছে, ওয়েস্টগুলোকে এখানে ছড়াই দেওয়া হচ্ছে। নিচে এইগুলো একটা ফিল্টার মিডিয়া, এই হচ্ছে ফিল্টার মিডিয়া যেগুলোতে ফিল্টারিং হবে ওয়েস্টটা। তাহলে আমরা র ওয়েস্টকে কি করলাম, এই যে ইনলেট পাইপ দিয়ে এদিক দিয়ে নিয়ে এসে এই মিডিয়াতে ফেলে দিলাম। এখন এই মিডিয়া থেকে বিভিন্ন ছিদ্র ছিদ্র যুক্ত থাকবে, যেটা পানি ঝর্ণার মতো, আমরা যে শাওয়ারে ঝর্ণা ইউজ করি, ঝর্ণার মতো কি করবে, এই ফিল্টার মিডিয়ার উপরে ওয়েস্ট গুলাকে ফেলতে থাকবে বিভিন্ন জায়গায় সমানভাবে। তারপরে ওয়েস্ট গুলা ফিল্টারিং হবে এবং এই যে এই দিক দিয়ে ইফ্লুয়েন্টটাকে আমরা বের করে নিব, ইফ্লুয়েন্ট পাইপটাকে বের করে নিব, আর নিচে ইফ্লুয়েন্ট বের করে নেওয়া হবে, আর এই নিচের এই পাশ দিয়ে আর কি ইফ্লুয়েন্ট চ্যানেল যেটা, আর একটা ইয়ে থাকবে যেটা দিয়ে আমরা ট্রিটেড ওয়েস্টকে বের করে নেব। তাহলে এই সেটআপটাই হচ্ছে আমরা বলতেছি ট্রিকলিং ফিল্টার সিস্টেম। এটা সার্কুলার ট্রিকলিং ফিল্টার, যেহেতু এটা সার্কুলার এই জন্য নামকরণ করা হয়েছে সার্কুলার ট্রিকলিং ফিল্টার। আমরা আগামী ক্লাসে এটা নিয়ে আরো বেশি কিছু কথা বলবো এবং অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সম্পর্কেও জানবো। ঠিক আছে, কোনো কোশ্চেন আছে? না স্যার। স্যার স্যার আমাদের কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমে স্যার গ্রুপ স্যার কেমনে স্যার করবো স্যার, আমরা স্যার কয়জন করে কেমনে কি করবো স্যার এটা? তোমাদের টোটাল কতজন আছো তোমরা? স্যার 36 অথবা 38। 36। আমরা 4 জন করে ফেলতে পারি মনে হয়, অ্যাকর্ডিং টু আইডি। স্যার 5 জন করে দিয়ে দেন স্যার। 5 জন করে কয়টা গ্রুপ হচ্ছে তাহলে? স্যার 7টা গ্রুপ। ওকে, 5 জন করে ফেলো তাহলে গ্রুপ অ্যাকর্ডিং টু আইডি। জি স্যার, এটাই ভালো হবে। ওকে স্যার। ঠিক আছে, 1023, 1091, Present, sir. 231 batch, 53, 59, Yes, sir. 62, Sir. 53, Yes, sir. 54, Yes, sir. 60, yes sir. 65, Yes sir.